ওয়েলকাম ব্যাক। আমরা এই যে শিডিউল ম্যানেজমেন্টের যে প্রসেসগুলো ছিল, এস্টিমেট, অ্যাক্টিভিটি প্ল্যান, শিডিউল ম্যানেজমেন্ট, দেন আপনি অ্যাক্টিভিটিগুলো ডিফাইন করলেন, দেন সিকোয়েন্সিং করলেন, দেন ডিউরেশন এস্টিমেট করলেন। এর মাঝে কিন্তু আরো একটা কাজ আমরা করি, সেটা হচ্ছে রিসোর্স এস্টিমেট করা। এই যে আলাদা আলাদা কাজগুলো করেছেন সেগুলোর একটা তো পারপাস আছে, রাইট? মেইন পারপাস হচ্ছে আমি কোন সময় কোন কাজটা করব সেটা বের করা। তার মানে ডেভেলপ শিডিউল যে প্রসেস, সেটা হচ্ছে আমাদের একদম শিডিউল ম্যানেজমেন্টের প্ল্যানিং এর একদম এন্ড রেজাল্ট। আপনি একটা শিডিউল পাবেন এই প্রসেসের পরে। সো ডেভেলপ শিডিউলের প্রসেসের ইনপুটগুলো আগে দেখে নিই। সো ইনপুটে ফার্স্টেই আসবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান বলতে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে, যেমন শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, ওখানে আপনি বলেছেন যে কিভাবে আপনি শিডিউল ডেভেলপ করবেন। আমাদের শিডিউল ডেভেলপমেন্টের অনেক রকম টুলস টেকনিক আছে। আগে আমরা করতাম অ্যাক্টিভিটি অন অ্যারো দিয়ে, অ্যাক্টিভিটি অন নোড আছে, আমরা প্রেসিডেন্স ডায়াগ্রামিং মেথড যেটা ইউজ করি সেটা ইউজ করি। তো আপনি ওখানে আগে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানেই বলেছেন যে আপনি যখন শিডিউলটা ডেভেলপ করবেন তখন কোন ভাবে করবেন। তো এটা তো আপনার লাগবে। এই প্রসেসে এসে দেন স্কোপের বেসলাইন, আপনার শিডিউল স্কোপের মধ্যে কি কি আছে সেটা আপনি ভেরিফাই করবেন। প্রজেক্টের কিছু ডকুমেন্ট আছে, আমি সেকেন্ড টুলসে চলে গেলাম, ইনপুটে চলে গেলাম। প্রজেক্টের কিছু ডকুমেন্টস আছে, যেমন অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট। মনে করেন তো অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট কি? অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটে আপনি বলেছেন এই অ্যাক্টিভিটিটার প্রেডিসেসর কে, সাকসেসর কে, দেন অ্যাক্টিভিটি লিস্ট আপনার লাগবে, দেন আপনার বেসিস অফ এস্টিমেটস লাগবে। এরকম কিছু ডকুমেন্ট আছে যে ডকুমেন্টগুলি আপনাকে শিডিউল ডেভেলপ করাতে হেল্প করবে। আপনার এগ্রিমেন্টও আপনার ইনপুট হিসেবে কাজ করবে। এগ্রিমেন্ট কেন ইনপুট হিসেবে কাজ করবে? বিকজ আপনার যে ভেন্ডাররা আছে, আপনার যে সাপ্লায়াররা আছে, তারা আপনাকে কিছু টাইমলাইন দিবে, সেই টাইমলাইনগুলোকেও আপনার ইনকর্পোরেট করতে হবে, রাইট? সো এই প্রসেসে কিন্তু আমরা যেই প্রসেসগুলোই পারফর্ম করি সেটাই আইটারেটিভ ওয়েতে আমাদের বারবার আসতে হতে পারে, এইটাও আমাদের মাথায় রাখতে হবে। এখন হয়তো আমাদের এগ্রিমেন্ট কারোর সাথে হয়নি, কিন্তু 2 দিন পর যখন এগ্রিমেন্ট হবে আমার আবার এসে শিডিউলটাকে অ্যাডজাস্ট করতে হবে। সো আমি আসলে আবার ডেভেলপ শিডিউল প্রসেসের মধ্যে চলে আসবো। দেন আপনার এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আছে যে আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কি। বাংলাদেশে বসে যখন আমরা শিডিউল ডেভেলপ করি, দেখা যায় যে অনেকে আছে এমএস প্রজেক্ট ইউজ করে, কেউ আছে, মানে একটা স্ট্যান্ডার্ড আছে যে আমাদের বাংলাদেশে এখন কি চলছে। ইউএসএ তে হয়তো যখন করবেন তখন দেখবেন যে ওইটার একটা স্ট্যান্ডার্ড আছে। তার মানে আপনার এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আপনাকে ইনফ্লুয়েন্স করবে, আপনাকে বলে দিবে যে আচ্ছা আপনার প্রজেক্টের জন্য কোনটা করলে বেটার হবে। দেন ওপি অর্গানাইজেশনাল প্রসেস আছে। আপনার যদি আগের কোনো মডেল ডিসাইড করা থাকে, আপনার যদি কোনো পলিসি থাকে, গাইডলাইন থাকে, লেসন লার্ন থাকে, সেগুলো আপনাকে হেল্প করবে শিডিউল ডেভেলপ করতে। সো এই ছিল আমাদের ইনপুট। ফার্স্ট কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, সেকেন্ড প্রজেক্ট ডকুমেন্ট, থার্ড এগ্রিমেন্ট, দেন বা কমন দুইটা যে থাকে ইএফ এবং ওপিএ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। এই ছিল আমাদের ইনপুট। চলে যাচ্ছি টুলস টেকনিকে। ওয়েলকাম ব্যাক। আমরা ইনপুট ডিসকাস করলাম ডেভেলপ শিডিউল প্রসেসের। এখন আমরা ডিসকাস করব টুলস টেকনিক। তো টুলস টেকনিকে ফার্স্টেই আছে শিডিউল নেটওয়ার্ক অ্যানালাইসিস। তো শিডিউল নেটওয়ার্ক অ্যানালাইসিসের যেটা করা হয় সেটা হচ্ছে আপনি যে টোটাল একটা প্রজেক্টের শিডিউল ডেভেলপ করছেন, এই জন্য আপনি যেই অ্যানালাইসিসগুলো ইউজ করছেন, আমরা ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস করি, রিসোর্স অপটিমাইজেশনের যে টুলসগুলো আছে সেগুলো অ্যানালাইজ করি। দেন আপনি ডিসাইড করছেন আচ্ছা আমি যে ডিসাইড করলাম যে আমাদের প্রজেক্ট 6 মাসে কমপ্লিট হবে, বাট ইজ দ্য প্রবাবিলিটি অফ দিস প্রজেক্ট টু বি কমপ্লিটেড ইন 6 মান্থস। সো এই যে আপনার অ্যানালাইসিস গুলো আছে, ওভারঅল প্রজেক্টের শিডিউল অ্যানালাইসিস হিসেবে বলা হচ্ছে। দেন আমরা সেকেন্ড টুলসে চলে যাই, ক্রিটিক্যাল পাথ মেথড। এর নাম হয়তো আমরা অনেক বেশি শুনেছি, ক্রিটিক্যাল পাথ মেথড, ক্রিটিক্যাল পাথ মেথড। তো ইভেন আমরা যখন গ্র্যাজুয়েশনে করি, বিবিএ এমবিএ হয়তো করছি, তখনও হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্ট করছে, ক্রিটিক্যাল পাথ মেথডটা আমাদের অনেক বেশি করানো হয়েছে, অ্যাটলিস্ট আমি করেছি বিবিএ এর সময়। সো আপনার এটা অনেক বেশি, যেহেতু এটা অনেক বেশি ওয়াইডলি ইউজ টুলস, এবং আপনি যখন প্রজেক্ট ভালোভাবে ম্যানেজ করছেন তখন আপনার একটা ক্রিটিক্যাল পাথের অ্যানালাইসিস সামনে আমরা রাখি। বিকজ আপনার সব প্রজেক্টের অ্যাক্টিভিটি কিন্তু ক্রিটিক্যাল নাও হতে পারে। এমনও হতে পারে কিছু কিছু অ্যাক্টিভিটি যেটা 2 দিন ডিলে হলেও আপনার প্রজেক্ট ডিলে হবে না। আবার কিছু কিছু অ্যাক্টিভিটি আছে এটা যদি আমার একদিনও ডিলে হয় আমার প্রজেক্ট 1 দিন ডিলে হবে। তার মানে আপনার বোঝা দরকার যে কোন কোন অ্যাক্টিভিটি আমার জন্য ক্রিটিক্যাল এবং কোন কোন অ্যাক্টিভিটি হয়তো লেস ক্রিটিক্যাল। সেজন্য আমরা ক্রিটিক্যাল পাথ অ্যাক্টিভিটি করি। আমরা দেখবেন যে আমাদের একটা শিডিউল এখানে আছে, সেইখানে আমরা যদি ডিউরেশন বসাই তাহলে এখানে যে শিডিউলটা দেখছেন আপনি, স্টার্ট এ বি সি জি আছে, এখানে একটা ক্রিটিক্যাল, এখানে একটা প্যাথ আছে,
দেন এ বি এফ একটা পাথ আছে, দেন আমাদের এখানে পাথ আছে ডিই আই এবং ডিএইচ আই। যেহেতু আমি এখানে শিডিউলটাও দিয়েছি, মানে ডিউরেশন দিয়েছি প্রতিটা অ্যাক্টিভিটির, তো আপনি যোগ করলেই দেখতে পাচ্ছেন এ বি সি জি টোটাল 3 3 3 9 10 11 আছে। এ বি এফ এ আছে আপনার 4 5 6 7 8 9, ওখানে 11 এখানে 9। দেন ডিই আই তে আছে আপনার 6 7 8 ডেজ, আর ডিএইচ আই তে আছে আপনার 9 ডেজ। তখন এরকম যখন আমরা একটা শিডিউল সামনে পাই, আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি যে আমাদের জন্য ক্রিটিক্যাল পাথ কোনটা। মনে রাখবেন, আপনার এই যে 4টা পাথ আমি বললাম, এই 4টা পাথের মধ্যে যেই পাথটা লংগেস্ট ডিউরেশনের সেটাই আপনার জন্য ক্রিটিক্যাল পাথ। এই যে এক্সাম্পলটাতে 11 দিনের যেই, মানে দিনে তো আমরা আসলে প্রজেক্ট করি না, ফর দ্য সেক অফ লাইক গিভিং এক্সাম্পল, এখানে আমরা বলছি যে এবিসিজি ইজ ইওর ক্রিটিক্যাল পাথ। ওয়াই? কারণ এটা হচ্ছে লংগেস্ট ডিউরেশন। তো 11 দিন যদি আপনি ক্রস না করতে চান, তাহলে এ বি সি জি এই 4টা অ্যাক্টিভিটিকে ক্লোজলি মনিটর করতে হবে। অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো কিন্তু আপনি যদি 2-1 দিন দিলেও হয়, তারপরেও আপনার প্রজেক্ট দিলে হবে না। এখন আমরা চলে যাই আরো ফার্দার অ্যানালাইসিসে। এখানে দেখেন আপনার পিএমবুকেরই একটি ফিগার দেওয়া আছে, স্টার্ট আছে, এ বি সি এবং ডি আছে। তার মানে অ্যাক্টিভিটি এটা হচ্ছে স্টার্টের পরে অ্যাক্টিভিটি এ পারফর্ম করা হচ্ছে, বি আর সি আপনি প্যারালালি পারফর্ম করতে পারেন, এবং লাস্ট অ্যাক্টিভিটি হচ্ছে ডি। এখানে নোটগুলো আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে ফার্স্ট যে উপরে যে ফার্স্টের ঘরটি আছে সেটা হচ্ছে আর্লি স্টার্ট, ডিউরেশন আছে এবং আর্লি ফিনিশ আছে। এক একটা ঘরে আর্লি স্টার্ট, ডিউরেশন, আর্লি ফিনিশ। আর নিচের যে 3টা ঘর আছে সেই 3টে ঘর হচ্ছে লেট স্টার্ট, ফ্লোট এবং লেট ফিনিশ। আমি যদি শুরু থেকে শুরু করি, এখানে আপনি দেখবেন অ্যাক্টিভিটি এ তে, অ্যাক্টিভিটি এ শুরু হচ্ছে ডে 1 এ এবং সেটা কমপ্লিট করতে, মানে এই অ্যাক্টিভিটি ডিউরেশন হচ্ছে 5 ডেজ। অ্যাক্টিভিটি এ যদি দেখেন ডে 1 এ শুরু হচ্ছে এবং 5 ডেজ যদি সময় লাগে, তাহলে অ্যাক্টিভিটি এ কমপ্লিট হচ্ছে কত নাম্বার দিনে? 5th ডেতে। তার মানে 1 2 3 4 5, 5th ডেতে আপনার কাজটা কমপ্লিট হচ্ছে, রাইট? তাহলে অ্যাক্টিভিটি বি এবং সি আপনি কবে শুরু করতে পারবেন? 6th ডেতে, কারণ অ্যাক্টিভিটি এ আপনার কমপ্লিট হয়েছে ডে 5 এ। তার মানে ডে 6 এ আপনি বি এবং সি শুরু করতে পারবেন। এটা ফিনিশ টু স্টার্ট রিলেশন, রাইট? সো আমি যদি ফর্মুলাটা বলি, সেটা হচ্ছে আর্লি ফিনিশ। আর্লি ফিনিশ বের করতে হলে আপনার বের করতে হবে আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন মাইনাস 1। মানে অ্যাক্টিভিটি এর 5 যে, সেটা আপনি বের করেছেন কিভাবে? 1 + 5 - 1, তার মানে 6। আর্লি স্টার্ট 1, ডিউরেশন 5, 6 আপনি 1 মাইনাস করেছেন। আর আর্লি স্টার্ট, পরের অ্যাক্টিভিটির আর্লি স্টার্টে আপনি দেখবেন 6 আছে, তার মানে আগের অ্যাক্টিভিটির আর্লি ফিনিশের সাথে 1 প্লাস করে আপনি 6 দিয়েছেন পরের অ্যাক্টিভিটিতে। তো আপনার অ্যারো ধরে ধরে যেতে হবে, রাইট? তো আগের নিয়মে যদি আমরা আর্লি ফিনিশ দেখতে চাই অ্যাক্টিভিটি বি এর, তাহলে ক্যালকুলেশন কি? 6 + 5 - 1। অ্যাক্টিভিটি বি এর 6 + 5 11 - 1 10 হচ্ছে। অ্যাক্টিভিটি সি তে কত হচ্ছে? 6 + 10 16 - 1 15। এখন আপনি চিন্তা করছেন, আচ্ছা আগে তো 2টা অ্যাক্টিভিটি আছে, তাহলে কোন অ্যাক্টিভিটিটা নিব? কোন অ্যাক্টিভিটির সাথে 1 অ্যাড করে আমি অ্যাক্টিভিটি ডি এর আর্লি স্টার্টটা ক্যালকুলেট করব? এখানে আপনি যখন সামনের দিকে যাচ্ছেন তখন এটাকে বলা হয় ফরওয়ার্ড পাস। আপনি যখন ফরওয়ার্ড পাস করছেন তখন আপনি হাইয়েস্ট ভ্যালুটা নেবেন। তার মানে আপনার হাতে অপশন আছে 10 এবং 15। 15 যেহেতু বড়, তার মানে আপনি 15 এর সাথে 1 অ্যাড করে 16 বসাচ্ছেন অ্যাক্টিভিটি ডি তে। ডি 16 + 15 31 - 1, তার মানে আপনার এই যে আপনার ছোট একটা শিডিউল দেখানো হচ্ছে, এখানে আপনার লাস্ট অ্যাক্টিভিটিতে, মানে আপনার টোটাল কাজগুলো কমপ্লিট হচ্ছে 30 ডেজে ধরলেন। তার মানে এখন আপনি ব্যাক ক্যালকুলেট যদি করতে চান, তার মানে লেট ফিনিশ আপনার যদি বের করতে চান, তাহলে লাস্ট অ্যাক্টিভিটির আর্লি ফিনিশ হচ্ছে আপনার লেট ফিনিশ। তার মানে 30 দিনেই আপনার এই কাজটা কমপ্লিট করতে হবে। সো লেট স্টার্ট বের করার ফর্মুলা হচ্ছে লেট ফিনিশ মাইনাস ডিউরেশন প্লাস 1, তার মানে 30। অ্যাক্টিভিটি ডি এর ক্ষেত্রে 30, লেট ফিনিশ, ডিউরেশন হচ্ছে 15, তার মানে 30 - 15 হচ্ছে 15 এবং আপনি 1 অ্যাড করছেন, সো হয়ে গেল 16। ওকে, সো অ্যাক্টিভিটি বি এবং সি এর লেট ফিনিশ কি হবে? 16 থেকে, মানে লেট স্টার্ট থেকে আপনি 1 মাইনাস করলে, মানে আগের মানে পরের অ্যাক্টিভিটির প্রেডিসেসর, আপনি সাকসেসরের লেট স্টার্ট থেকে 1 মাইনাস করলে আপনি পেয়ে যাচ্ছেন প্রেডিসেসরের লেট ফিনিশ, রাইট? সো 15 - 10, আগের ফর্মুলাতেই চলে যাই আমি কুইকলি। অ্যাক্টিভিটি সি এর ক্ষেত্রে 15 - 10 + 1 6, আর অ্যাক্টিভিটি বি তে 15 - 5 + 1 11, রাইট? এখন আপনার খেয়াল রাখতে হবে যে আপনি অ্যাক্টিভিটি এ তে তাহলে লেট ফিনিশ কি নেবেন? এখানে আপনার হাতে অপশন আছে 6 অর 11। ফরওয়ার্ড পাসে আপনি যেটা হাইয়েস্ট ভ্যালু সেটা নিয়েছিলেন, ব্যাকওয়ার্ড পাসে আপনি নেবেন লোয়েস্ট ভ্যালু। ওকে, তো আমার 6 এবং 11 এর মধ্যে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 6, তো 6 থেকে 1 মাইনাস করে আমরা 5 দিচ্ছি। ওকে, সো 5 - 5 + 1 1, এভাবে আমরা টোটাল ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাস কমপ্লিট করলাম। এখন আমাদের বাকি আছে মাঝখানের ঘর, হুইচ ইজ টোটাল ফ্লোট। টোটাল ফ্লোট বের করার জন্য ফর্মুলা হচ্ছে
লেট ফিনিশ মাইনাস আর্লি ফিনিশ, অথবা আপনি যদি দেখেন অ্যাক্টিভিটি সি লেট ফিনিশ 15 আর্লি ফিনিশ 15, তো আপনার ফ্ল্যাট টোটাল ফ্লোট 0, অথবা লেট স্টার্ট অথবা মাইনাস আর্লি স্টার্ট, দ্যাট ইজ অলসো 0, মানে 6 মাইনাস 6 ও 0। whereas অ্যাক্টিভিটি বি যদি আপনি দেখেন তখন দেখবেন অ্যাক্টিভিটি বি তে লেট ফিনিশ 15 আর আর্লি ফিনিশ 10, তার মানে এখানে একটা টোটাল ফ্লোট 5 আছে। 11 মাইনাস 6 ও কিন্তু 5, তার মানে এখানে আপনি যদি কোনো ভুল না করে থাকেন তাহলে লেট ফিনিশ মাইনাস আর্লি ফিনিশ অর লেট স্টার্ট মাইনাস আর্লি স্টার্ট একই ভ্যালু হবে। ওকে, তো অ্যাক্টিভিটি বি তে টোটাল ফ্লোট 5 বলতে আসলে কি বোঝায়? এটাই বোঝায় যে আপনি এই অ্যাক্টিভিটিতে যদি 5 দিন ডিলেও করেন তাহলেও আপনার প্রজেক্ট ডিলে হবে না। আমরা এই বিষয়ে আরো ডিসকাস করতে থাকবো। তো আমরা চলে যাব নেক্সট টুলস টেকনিকে। তো সাথেই থাকুন, পরের ভিডিওতে আবার ফিরে আসবো। ফিরে আসলাম আবারও। আমরা ডেভেলপ শিডিউল প্রসেসে আছি। আমরা এই পর্যন্ত রিসোর্স কিভাবে অপটিমাইজ করব, ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস, দেন শিডিউল নেটওয়ার্ক অ্যানালাইসিস, এগুলো ডিসকাস করলাম। সো এখন আমরা চলে যাচ্ছি ডেটা অ্যানালাইসিসে। তো আপনি যখন একটা শিডিউল তৈরি করছেন, আপনি হোয়াট ইফ সিনারিও অ্যানালাইসিস করতে পারেন, সিমুলেশন করতে পারেন, অনেক ধরনের ডেটা অ্যানালাইসিসের টেকনিক আমাদের अवेलेबल আছে। হোয়াট ইফ সিনারিও অ্যানালাইসিস আপনি যেহেতু এখন প্রতিটা অ্যাক্টিভিটি লেভেলে আপনি বুঝতে পারছেন কবে এটা শুরু হবে, কবে এটা শেষ হবে। এমনও হতে পারে যে আপনি এই অ্যাক্টিভিটিটা ধরেন আপনার কনস্ট্রাকশন কাজ করেছে 20 দিনে, এখন কিন্তু আপনি জানেন যে কোন সময় কোন কাজটা করেছেন। যেহেতু আর্লি স্টার্ট আর্লি ফিনিশ আপনি বেসড অন আগের কাজ শেষ হবে তার উপর বেস করে পরের কাজ দিয়েছেন। সো আর্লি স্টার্ট আর্লি ফিনিশ এগুলো আপনি সিকোয়েন্স অনুযায়ী ডেট বসিয়েছেন। এটা অনেকটা থিওরিটিক্যাল হয়েছে, এখন এটাকে মোর প্র্যাকটিক্যাল করছি আমরা রিসোর্সের অপটিমাইজেশন দিয়ে, দেন ডেটা অ্যানালিসিস দিয়ে। তো আপনি চিন্তা করবেন আচ্ছা কনস্ট্রাকশন কাজ তো 20 দিনে পড়েছে, তাহলে এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। হয় আমি কনস্ট্রাকশন কাজটা অন্য সময় নিয়ে আসি, অথবা আমি কয়েকদিন বাড়িয়ে দিই, রাইট? তো এটাই হচ্ছে। অথবা আপনি চিন্তা করছেন যে আচ্ছা ছুটির দিনের পরে তো লেবার বেশি পাওয়া যায় না, ওই সময়টা আমার কাজ একটু স্লো যাবে। তো এইটা যদি হয় কি হবে, ওইটা যদি হয় কি হবে, এই ধরনের অ্যানালাইসিস গুলো আপনি করছেন হোয়াট ইফ সিনারিও অ্যানালাইসিসে। আর সিমুলেশন আমরা কখনো দেখবেন যে অনেক সফটওয়্যার আপনি পাবেন যেখানে আপনি এক একটা অ্যাক্টিভিটির কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে সেটা যদি আপনি দেন, মানে অপটিমিস্টিক টাইম কি পেসিমিস্টিক টাইম যদি আপনি দেন যে হ্যাঁ 5 দিনও লাগতে পারে, 30 দিনও লাগতে পারে, 6 দিনও লাগতে পারে, 60 দিনও লাগতে পারে। তো এই ধরনের আপনি অপটিমিস্টিক টাইম পেসিমিস্টিক টাইম যদি প্রতিটা অ্যাক্টিভিটি দেন, ধরেন 10টা অ্যাক্টিভিটি আছে, সব যদি অপটিমিস্টিক হয় যে সবকিছুই যদি ভালো হয় 50 দিনও শেষ হতে পারে, সব যদি খারাপ হয় তাহলে 150 দিনও লাগতে পারে। তাহলে আপনার সফটওয়্যারই কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার এই কাজটা, এই যে আপনি মাঝামাঝি ধরেছেন 100 দিন, সেটাতে কমপ্লিট হওয়ার সম্ভাবনা কতটুকু। এই যে আপনার বেসড অন ইওর ডিউরেশনের যে এই যে অপটিমিস্টিক টাইম পেসিমিস্টিক টাইম, এর উপর বেস করে আপনার প্রবাবিলিটি, প্রতিটা কাজ এতদিনে যদি করতে চাই তাহলে সেটার প্রবাবিলিটি কত, এরকম প্রবাবিলিস্টিক অ্যানালিসিস করে দিবে। দেন আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব লিড এন্ড ল্যাগ। থ্যাংক ইউ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা ডিসকাস করছি ডেভেলপ শিডিউলের টুলস টেকনিক। এখন আমরা ডিসকাস করব লিড এন্ড ল্যাগ এবং অন্যান্য যে টুলস গুলো আছে। লিড আর ল্যাগ আপনি আগেই জানেন, একটা অ্যাক্টিভিটির সাথে আরেকটা অ্যাক্টিভিটির রিলেশন কি ধরনের সেটার উপর ডিপেন্ড করে আমরা লিড ল্যাগ আগেই ডিসকাস করেছি। অ্যাক্টিভিটি এ কমপ্লিট ফিনিশ টু স্টার্ট রিলেশন, বা এই কাজটা ফিনিশ হওয়ার কিছুদিন আগেই আরেকটা কাজ আপনি যদি শুরু করতে পারেন তাহলে আপনার এটাকে বলা হচ্ছে যে 5 দিন আগে যদি শুরু করতে পারেন তাহলে আমরা বলছি 5 দিনের লিড আছে। আর যদি এমন হয় যে না আমার এই কাজটা শুরু করার পরে 5 দিন আমার ডিলে করে তারপরে আমার পরের কাজটা শুরু করতে হবে, তাহলে আমরা সেটাকে বলছি ল্যাগ। কুইকলি আমি আবার মনে করিয়ে দিলাম। তো এখন আপনি যেহেতু একটা শিডিউল ডেভেলপ করেছেন, এখন আপনি কোথায় লিড হবে কোথায় ল্যাগ হবে সেটাকে অ্যাপ্লাই করবেন। নেক্সটে আমরা চলে যাচ্ছি শিডিউল কমপ্লিশন। আপনাকে হয়তো আপনার স্পন্সর বলেছে যে আমার প্রজেক্ট 6 মাসে কমপ্লিট করতে হবে, বাট আপনি প্রতিটা অ্যাক্টিভিটি কতদিন লাগবে, সিকোয়েন্সিং রিলেশন কি ধরনের, সবকিছু দেখে আপনি দেখলেন যে 6 মাস না 8 মাস সময় লাগবে। তাহলে আপনার কি করতে হবে, কম্প্রেস করে নিয়ে আসতে হবে, রাইট? তো শিডিউল যদি আপনি কম্প্রেস করতে চান সেটার দুটো টেকনিক বলা আছে, ক্র্যাশিং এবং ফাস্ট ট্র্যাকিং। আমরা গ্রাফ যদি দেখি তাহলে আপনি দেখবেন যে নরমাল একটা অ্যাক্টিভিটি আছে, ফার্স্টে 5 দিন কাজ হবে, তারপরে আবার 6 নাম্বার দিন থেকে 10 নাম্বার দিন আরো কাজ হবে, দেন 11 থেকে 15 আরেকজন কাজ করছে হয়তো। ফাস্ট ট্র্যাকিং মানে হচ্ছে আপনি বলছেন কিছু কিছু কাজ আপনি অ্যাক্টিভিটি এই কয়টা অ্যাক্টিভিটির সাথে পরের কয়টা অ্যাক্টিভিটিকে আপনি ওভারল্যাপ করে দিচ্ছেন। মানে আগে হয়তো আপনি চিন্তা করেছিলেন আমি অ্যাক্টিভিটি এ কমপ্লিট করব, দেন অ্যাক্টিভিটি বি কমপ্লিট করব, বাট এখন বলছেন আচ্ছা ঠিক আছে অ্যাক্টিভিটি এ আর বি পরপর হতে হবে না, 3 দিন আমরা ওভারল্যাপিং করি, অ্যাক্টিভিটি এ কমপ্লিট করার আগে আমি অ্যাক্টিভিটি বি শুরু করে দেই। সো আপনি কোন ধরনের ডিপেন্ডেন্সি এলিমিনেট করছেন? ম্যান্ডেটরি হলে কি আপনি এলিমিনেট করতে পারবেন?
নো। তো ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি আপনি উঠিয়ে দিচ্ছেন। ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি কি? আপনি আগে ধরে নিয়েছিলেন যে এরপরে এটা করব আপনার সুবিধার জন্য, কিন্তু এটা ম্যান্ডেটরি কোনো ডিপেন্ডেন্সি না। তো আপনার ফাস্ট ট্র্যাকিং হলো, ফাস্ট ট্র্যাকিং মানে আপনি আগে যেটাকে একটার পর একটা হবে ধরে নিয়েছিলেন, এখন সেটাকে প্যারালালি কিছু কাজ করছেন। এর ফলে আপনার রিওয়ার্ড হতে পারে, রিস্ক তো আছেই। আর যে টুলস টেকনিকটা বলা আছে সেটা হচ্ছে ক্র্যাশিং। ক্র্যাশিং হচ্ছে আপনি বলছেন যে আচ্ছা একজন একজন করে ধরেছিলাম, তাহলে এখন আমি যেটা করি দুজন দুজন করে দেই, যেহেতু আমার টাইম কমাতে হবে, ৮ মাসের কাজ ৬ মাসে করতে হবে, তাহলে কিছু কিছু কাজে আমি রিসোর্স বাড়িয়ে দিই। রিসোর্স যদি বাড়াতে হয় তাদের যে ইকুইপমেন্ট লাগবে সেটাও বাড়বে, আপনার হয়তো কিছু খরচ বেড়ে যেতে পারে। তো আপনার যদি পকেটে টাকা বেশি থাকে তখন আমরা সাধারণত ক্র্যাশিংটা করি। তো আমরা নেক্সট যে টুলস টেকনিক গুলো আছে PMIS, অ্যাজাইল রিলিজ প্ল্যান, সেগুলো ডিসকাস করব পরের ভিডিওতে। সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা ডেভেলপ শিডিউলের টুলস টেকনিক ডিসকাস করছি, নেটওয়ার্ক অ্যানালাইসিস কিভাবে করতে হয়, ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস আপনি কিভাবে করতে হয়, দেন আপনি রিসোর্সকে লেভেলিং কিভাবে করবেন, স্মুদিং বলতে কি বোঝায়, দেন আপনি ডিসকাস করেছেন আর কিছু। ওকে, তো আমরা এখন চলে আসছি লাস্ট দুটো টুলস টেকনিকে, সেটা হচ্ছে PMIS, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আমরা খুব ভালো করেই জানি মার্কেটে অনেক ইনফরমেশন সিস্টেম বা সফটওয়্যার আছে, শিডিউলিং সফটওয়্যার, যেগুলো আপনি যদি ইউজ করেন তখন আপনার শিডিউলিংটা অনেক বেশি ইজি হয়ে যায়। কারণ এটা অনেক বেশি হেক্টিক যে আপনি রিসোর্স অ্যালোকেট করবেন, সেটাকে আপনি ম্যানুয়ালি কে কখন কাজ করছে, এই কাজ পিছিয়ে গেলে আবার পরের কাজগুলি পিছাবে, এটা নরমালি ওয়ার্ড, এক্সেল এই ধরনের সফটওয়্যারে ম্যানেজ করা সম্ভব না। এর জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টের সফটওয়্যারই বেটার। তো আপনি সফটওয়্যারের ইউজ করবেন। নেক্সট যে টুলস টেকনিক আছে সেটা হচ্ছে অ্যাজাইলের রিলিজ প্ল্যানিং। তো আপনি নরমাল আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে যখন প্রজেক্ট ম্যানেজ করি তখন কি করি, ফার্স্টেই একটা শিডিউল ডেভেলপ করছি, দেন টোটাল প্রজেক্টের আউটকাম হয়তো একটা পাচ্ছি। আউটকামকে আমি ছোট ছোট ভাগে রিলিজ প্ল্যান করছি না বা ইটারেশন প্ল্যান করছি না, কারণ এটা আমি শুরুতেই বড় একটা প্রজেক্টের প্ল্যান করে নিচ্ছি, এরপর অ্যাজ পার প্ল্যান আমরা কাজগুলো কমপ্লিট করছি। কিন্তু অ্যাজাইলে কিন্তু আমরা তা করি না। অ্যাজাইল কোন ধরনের প্রজেক্টের জন্য, যেখানে আপনি আপনার আউটকাম কি সেটা জানেন বা জানলেও ভিজিবিলিটি খুব কম, তখন আমরা কি করি, কয়েকটা বড় বড় রিলিজ আমরা হয়তো ফার্স্টে প্ল্যান করছি, রাইট? তো সেই রিলিজ গুলো যাচ্ছে, ঠিক আছে একটা সফটওয়্যার বানাচ্ছি, ফার্স্টে আমি এরকম কিছু মডিউল আসবে, তারপরে এরকম কিছু মডিউল আসবে, বা অ্যাপ বানাচ্ছেন অথবা আপনি কোনো রেফ্রিজারেটরের নতুন কোনো মডেল বানাচ্ছেন। তো যেই ধরনের প্রজেক্টে আপনি আউটকাম সম্বন্ধে আপনার ভিজিবিলিটি কম, যেটা আগে কখনো হয়নি, তার আগে রিলিজ প্ল্যান করেন যে আমি এই 3 মাসে এতটুকু রিলিজ করব, এই 3 মাসে অতটুকু রিলিজ করব। আমি মান্থটা এমনি বললাম ফর এক্সাম্পল। সেই 3 মাসে আপনি আবার কিছু আইটারেশন প্ল্যান করেন। আইটারেশন হচ্ছে এই 3 মাস যে আমি একটা ফার্স্ট রিলিজ হবে, সেই রিলিজে কিছু কিছু জিনিস হয়তো আউটকাম গুলো আমার কয়েকটা আইটারেশনে, একই কাজ আমি 2 বার 3 বার বা একই মডিউল আমার 2 বার 3 বারে ফাইনালাইজ হচ্ছে, সেটা করতে হবে। এবং প্রতিটি আইটারেশনের টাস্ক কি হবে, ফিচার কি হবে, মানে কয়েকটা ফিচার থাকছে, সেই ফিচারের কি কি টাস্ক আপনি কমপ্লিট করলে আপনার আইটারেশন কমপ্লিট হবে। আবার এই আইটারেশন গুলো সব কমপ্লিট করলে দেখা যাবে আপনি রিলিজ করতে পারছেন কিছু। এই যে জিনিসগুলো আপনি সেটা প্ল্যান করছেন আপনার অ্যাজাইলের রিলিজ প্ল্যান। তো আপনি এই পর্যন্ত কি করলেন, ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস, আপনি রিসোর্সের অপটিমাইজেশন করলেন, রিসোর্স আপনি শিডিউল কিভাবে কম্প্রেস করবেন সেটাও দেখলেন, সফটওয়্যার সম্বন্ধেও আমরা জানলাম, অ্যাজাইল সম্বন্ধেও আমরা ডিসকাস করলাম। তো আমাদের আউটকাম বা আউটপুট কি আসবে এই প্রসেস থেকে, সেটা আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওতে। সাথেই থাকুন। ইউ হ্যাভ ডান এক্সেলেন্ট। এতদূর পর্যন্ত আপনি এই টুলস টেকনিক ইনপুট আউটপুট ডিসকাস করে বা আপনি এই ভিডিওগুলো দেখে অনেক কিছু কিন্তু আমরা শিখেছি। বাট আপনার মনে রাখতে হবে যে একবার দেখলে বা একবার করলে এতগুলো জিনিস মনে রাখা সম্ভব হবে না। স্মুদিং কি, লেবেলিং কি, ফাস্ট ট্র্যাকিং কি, ক্র্যাশিং কি, এতগুলো কথা কিন্তু মনে রাখা আপনার সম্ভব হবে না যদি না আপনি অনেক বেশি কোশ্চেন সলভ করেন এবং রিপিটেডলি একই জিনিস বারবার চোখের সামনে আনেন, রাইট? এনিওয়েজ, এখন আমরা আউটপুটে চলে আসি। আমাদের ফার্স্ট আউটপুট কি হবে, শিডিউল বেসলাইন। আপনার স্কোপের যেমন আমরা একটা বেসলাইন করেছি, সেইভাবেই আপনার যে শিডিউলটা আমরা সবাই বলেছে ওকে এই শিডিউলটা সুন্দর হয়েছে, আমরা সবাই আমার কাজ আমি এত তারিখ থেকে এত তারিখে করতে পারবো, তার মানে আমি সাইন করলাম। আমার যে কাজগুলি আছে আমি সাইন করেছি। আমার যে কলিগ, তার হয়তো 10টা কাজ আছে, সে সবগুলো দেখেছে, দেখে বলেছে আচ্ছা ঠিক আছে এই কাজগুলি আমি এই দিনে করতে পারবো, তার মানে সেও সাইন করেছে। সাধারণত সিগনেচার করে বা এটাকে আমরা বেসলাইন করে ফেলি। তার মানে সবাই জানে যে এই প্রজেক্টে যা যা হাই লেভেল কাজ আছে সেটা কবে কবে কমপ্লিট হচ্ছে, এবং যারা যারা কাজগুলো করছে তারা ক্রিটিক্যাল স্পন্সর, ক্রিটিক্যাল যারা স্টেক হোল্ডার বা যারা টিম মেম্বার, তারা কিন্তু সাইন করেছে, তার মানে তারা ওই দিনে কাজটা করবে। এরপরে আমরা যখন কম্পেয়ার করব প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল, আছে এই কাজটা কবে শুরু হওয়ার কথা ছিল, কবে শেষ হয়েছে, সেটা যখন আমরা কম্পেয়ার করবো তখন বেসলাইনের সাথেই কম্পেয়ার করবো, রাইট? তার মানে বেসলাইন পেলেন,
আর কি পেতে পারেন, প্রজেক্টের একটা শিডিউল কিন্তু সারাক্ষণই কিন্তু চেঞ্জ হতে থাকে, যে আমি আমার কাজটা কোনো কারণে কোনো একটা রিস্ক হয়েছিল, আজকে করতে পারিনি, আজকে আমার কমপ্লিট করার কথা ছিল, হয়তো 2 দিন বেশি লাগবে। তার মানে পরের যে কাজগুলো হবে সেই কাজগুলো অটোমেটিক্যালি 2 দিন করে মুভ করে যাবে। তো শিডিউল কিন্তু সারাক্ষণই একটা লিভিং ডকুমেন্ট একটা থেকে যায়, রাইট? সেটা বার চার্ট হতে পারে, মাইলস্টোন চার্ট হতে পারে, বিভিন্ন ফরম্যাটে আমরা শিডিউল পেতে পারি। ম্যানেজমেন্টের জন্য আমরা সাধারণত বার চার্ট বা হাই লেভেল মাইলস্টোন চার্ট ইউজ করি, নিজেদের জন্য আবার ক্রিটিক্যাল পাথের একদম ডিটেইল লেভেলে মেইনটেইন করার চেষ্টা করি, রাইট? শিডিউলের কিছু ডাটা, কবে কোন রিসোর্স লাগবে, অল্টারনেট আর কি শিডিউল হতে পারে, এই ধরনের ইনফরমেশনও আমরা পাচ্ছি আউটপুট হিসেবে। প্রজেক্টের ক্যালেন্ডার আমার আপডেট হতে পারে, বা এই ক্যালেন্ডার কবে কি কোন কাজটা হচ্ছে সেটা আপডেট হচ্ছে, বা কোন রিসোর্স কোন সময় अवेलेबल থাকবে, শিফট কি, কয়টা থেকে কয়টা কাজ হবে, এই জিনিসগুলো আমরা ফাইনালাইজ করে ফেলছি। এই প্রসেসে আমাদের কাজ করার সময় কিছু চেঞ্জ রিকোয়েস্ট আসতে পারে। দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আমার কিছু আপডেট হতে পারে, যে আপনি যখন শিডিউল করতে বসেছেন তখন দেখলেন ও আচ্ছা শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে যে বলেছিলাম বার চার্ট দিয়ে করবো, আসলে এটা দিয়ে করবো না, অন্য কিছু দিয়ে করবো। সো আপনি শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট করতে পারেন, কস্টের বেসলাইন আপডেট করতে পারেন, রাইট? আর আপনার প্রজেক্টের কিছু ডকুমেন্ট, যেমন অ্যাক্টিভিটি আগে ভেবেছিলাম এই কাজের পরে ওই কাজ করবো, কিন্তু পরে শিডিউল করতে গিয়ে দেখলাম না, আগের অ্যাক্টিভিটিটা হয়তো আপডেট করা দরকার। তো এই ছিল আমাদের আউটপুট ডেভেলপ শিডিউলে। আমরা নেক্সটে চলে যাব প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টে, সাথেই থাকবেন।